আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন, যারা আমার আইনি পরামর্শমূলক ভিডিওগুলা রেগুলার দেখেন, তাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত কুমিল্লা। এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করতেছি, চেকটা যদি আপনি ব্যাংকে যাওয়ার পর চেক ডিজোনার হয়ে যায়, তখন আপনি আইনজীবীর মাধ্যমে যে আপনাকে চেকটা দিয়েছে তার বিরুদ্ধে বা তাকে যেই লিগেল নোটিশটা পাঠাবেন, আইনি নোটিশটা পাঠাবেন, সে আইনি নোটিশে অথবা লিগেল নোটিশে কোন কোন তথ্যগুলো অবশ্যই থাকতে হবে। যদি এই তথ্যগুলো না থাকে, পরবর্তীতে আপনি আদালতে মামলা দায়ের করার পরবর্তীতে মামলাটা যে কোনো সময় খারিজ হয়ে যেতে পারে, অথবা আপনি মামলা দায়ের করার পরেও আপনি ভালো ফলাফল পাবেন না বা ফলাফল পেতে দেরি হবে। আসলে আমরা চেকের বিষয়টা খুব বড় একটা বিষয়। একটা কোর্ট অথবা একটা ম্যাটার চেকের উপরে মামলা হওয়া বা মামলা নেওয়া বা এই মামলাটাকে খুবই গুরুত্ব সহকারে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যে পাওনা টাকা উদ্ধারের জন্য আপনাকে যদি চেক দেয়, পরবর্তীতে আপনি পাওনা টাকা উদ্ধারের জন্য আপনি মামলা করলে আপনি অবশ্যই, যদি পরিপূর্ণভাবে তথ্যগুলা আইনজীবীকে সরবরাহ করতে পারেন এবং বিজ্ঞ আইনজীবী সাহেব যদি এটা ভালোভাবে উপস্থাপন করতে পারে আদালতে, আপনি অবশ্যই একটা ভালো ফলাফল পাবেন বলে আশা করা যায়। এখন লিগেল নোটিশ পাঠানোর ক্ষেত্রে লিগেল নোটিশে যেই তথ্যগুলো অবশ্যই থাকতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমি একটু আপনাদের সামনে আলোচনা করি, আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, চেক ডিজোনার বা চেক ডিজোনারটা হওয়ার পরবর্তীতে আপনি মামলা করার পূর্বেই আপনার এনআই অ্যাক্টের 138, এনআই অ্যাক্ট যেটা 1881, এই আইনের ধারা 138 ধারা অনুযায়ী চেক দাতাকে, অর্থাৎ চেকটা আপনাকে যে দিয়েছে তাকে আইনগতভাবে একটা লিগেল নোটিশ, যেটাকে আমরা আইনগত নোটিশ বলি, বা আইনগতভাবে যে নোটিশটা পাঠানো হবে, অবশ্যই একটা লিগেল নোটিশ পাঠাতে হবে। এটা বাধ্যতামূলক এবং এটা আইনিভাবেই বলা হয়েছে। এখন কথা হচ্ছে যে অবশ্যই যেই সব বিষয়গুলা আপনার চেকের লিগেল নোটিশে আপনার যেই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করি। সেটা ধাপে ধাপে আলোচনা করব, আপনারা বিষয়টা আরও ক্লিয়ার হবেন। আপনার চেকের সুনির্দিষ্ট তথ্য, অর্থাৎ আপনি যে লিগেল নোটিশ পাঠিয়েছেন, এই লিগেল নোটিশে অবশ্যই চেকের নম্বর, ব্যাংকের নাম, শাখার নাম এবং চেকের তারিখ, অর্থাৎ চেকটা আপনাকে যেই তারিখে দিয়েছে সেই বিষয়গুলো কোনোভাবেই যেন ভুল না হয়। এভাবে যদি আপনার ভুল হয়, তাহলে অবশ্যই টাইপিং মিস্টেক যদি হয়, আইনজীবী সেটা সংশোধন করে ইনিশিয়াল স্বাক্ষর করে দিতে হবে। কিন্তু আপনার চেকটা ইচ্ছাকৃত বা আপনি চাচ্ছেন বা কোনোভাবেই যেন ভুল ভ্রান্তি মিলিয়ে ঝিলিয়ে যেন আদালতে সাবমিট করা না হয়, আদালতে দিলে পরবর্তীতে আপনার বিপক্ষে যে আইনজীবী থাকবে, তিনি এই মামলাটা ভালো ফলাফল আনতে ব্যাপক বড় একটা, এই ডকুমেন্টগুলো উপস্থাপন করে একটা বড় বাধা হয়ে দাঁড়াবে আপনার সামনে, এবং আপনি চাইলেও পরবর্তীতে তা সংশোধন করা যাবে না। এখন কথা হচ্ছে যে আপনাকে অবশ্যই চেকের নাম্বার, ব্যাংকের নাম বারেবার স্পষ্ট করে নিতে হবে, এবং শাখার নাম এবং চেকের তারিখটা কোনোভাবে যেন ভুল না হয়, এবং পাওনা অর্থের পরিমাণ। দেখেন, আপনার চেকে আছে একটা অর্থ, ধরেন যে একটা পরিমাণ টাকার কথা বলা আছে, আপনি যদি লিগেল নোটিশ পাঠান যে আরেকটু টাকা বাড়াই পাঠাই দিই, বা পরিমাণটা এদিক সেদিক হইলেও মনে করেন যে সমস্যা নেই, এমনটা ভাবলে ভুল। আপনি এই লিগেল নোটিশের একটা কপি আদালতে জমা দিতে হবে। সুতরাং আপনি কোনোভাবেই বাড়িয়ে কমিয়ে অথবা একটু হজবরল করে বা টাকার পরিমাণটা একটু বাড়িয়ে লিখে ভয় দেখাই দিই, এমন ভাবনাটা কিন্তু ভুল হবে, এবং পরবর্তীতে আপনি এই কারণে মামলাই এস্টাবলিশ করতে পারবেন না, আদালতে মামলা দায়েরই করা যাবে না। মামলা যদি দায়ের কোনোভাবে হয়েও যায়, পরবর্তীতে যে কোনো সময় মামলাটা খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনার অবশ্যই পাওনা অর্থের পরিমাণটা চেকের সাথে মিলিয়ে যেই পরিমাণটা বলা আছে, উল্লেখ করা আছে, সেই পরিমাণটা অনুযায়ী আপনাকে লিগেল নোটিশটা দিতে হবে। এখন আরেকটা বিষয় আপনার খুব সুনির্দিষ্টভাবে আপনি বলতে হবে, সেটা হচ্ছে আপনার পাওনা টাকা কিভাবে আপনি পাওনা হন, পাওনা টাকাটা বা পাওনার কারণটা কি। এখন দেখেন,
কী কারণে আপনাকে চেকটি ইস্যু করেছে, ঋণ পরিশোধ অথবা মালামাল ক্রয় অথবা কোন কারণে আপনাকে যে এই ব্যক্তিটা আপনাকে চেকটা দিল সেটা কি ব্যবসায়িক লেনদেনের কারণে, অথবা ঋণ পরিশোধের জন্য, অথবা পাওনা টাকা পরিশোধের জন্য, অথবা ক্রয় বিক্রয়ের ডকুমেন্টের ক্রয় বিক্রয়ের নগদ টাকা দিতে পারতেছে না, চেক দিয়ে দিয়েছে। আসলে এই বিষয়টা আপনি প্রেক্ষাপটটা আসলে প্রকৃত কোন প্রেক্ষাপট ছিল, যদি এটা বৈধ কোনো প্রেক্ষাপট হয় অবশ্যই সেইটাই উপস্থাপন করতে হবে। আপনি নিজের মতো করে বানিয়ে টানিয়ে একটা প্রেক্ষাপটে আপনাকে চেকের কারণে টাকা দিয়েছে সেইটা আপনি আদালতে উপস্থাপন করলে, দেখেন আপনাকে একটা কথা বলি, আপনারা মনে করেন যে আইনজীবীদের মিথ্যাটা হয়তো আইনজীবীরা মিথ্যা বলে না, বিষয়টা এমন না। আপনি যেই তথ্য দিবেন সেই তথ্যটাই আমরা হয়তো গুছিয়ে বলবো, কিন্তু বিষয়টা হচ্ছে একটা মিথ্যাকে অনেকগুলো সত্য দিয়েও তো ঢাকা যায় না। মিথ্যা একসময় এস্টাবলিশড হয়ে যায়। সুতরাং আপনি এই লেনদেনের কারণটা সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে এবং প্রকৃত সত্য যেই কারণটাতে আপনি পরবর্তী সাক্ষী উপস্থাপন করতে পারবেন সেই কারণটাই আপনাকে উল্লেখ করে লিগ্যাল নোটিশটা পাঠাতে হবে। অর্থ পরিশোধের দাবি, আপনার লিগ্যাল নোটিশে আপনার অর্থটা যে পরবর্তী 30 দিনের মধ্যে অর্থটা পরিশোধ করবেন, পরিশোধ না করলে আপনি নেগোশিয়েবল ইনস্টলমেন্ট অ্যাক্ট 81-এ 138 দ্বারা আপনি পরবর্তী যে মামলা করবেন সেটার জন্য আপনার দাতাকে নির্দেশ প্রদান করতে হবে এবং স্পষ্ট ভাষায় বলে দিতে হবে যে টাকাটা দেন, না দিলে কিন্তু আমি মামলা করে দিব। আইনি পরিণতির বিষয়ে যে সতর্কতাটা অবলম্বন করতে হবে। দেখুন, আপনি চেকটা পাঠিয়ে দিয়েছেন, আপনি চেকটা ডিজনার করে আপনি নোটিশটা পাঠিয়ে দিয়েছেন, এখন এটার জন্য কি আপনি অনেক দিন অপেক্ষা করবেন? না, এটার জন্য মাত্র 30 দিন অপেক্ষা করে পরবর্তী 30 দিনের ভিতরে সে রিসিভ করার পরেই মামলা করে দিতে হবে। যদি সেটা তামাদি হয়ে যায় তাহলে আপনি এটা তামাদি দ্বারা বাড়িতর কারণে আপনি পরবর্তীতে মামলা করতে পারবেন না। আবার চেকটা ডিজনার করে আবার আইনজীবীকে খরচ দিয়ে লিগ্যাল নোটিশটা পাঠিয়ে আবার মামলা করতে হবে। আবার এখন জরুরি সময়সীমার একটা ব্যাপার আছে যে ব্যাংক থেকে চেক ডিজনারের যে স্লিপটা বা মেমোটা পাবেন এর পরবর্তী 30 দিনের ভিতরে আপনাকে লিগ্যাল নোটিশটা অবশ্যই পাঠাতে হবে। একটা বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে যে নোটিশে কোনো ভুল তথ্য বা প্রমাণ, টাকার অঙ্কের গরমিল থাকলে মামলা বাতিল অবশ্যই হবে এবং তাই একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে কৌশলটা যাতে কোনোভাবে ভুল না হয়, আইনগত যেভাবে আপনি কৌশলে নোটিশগুলো পাঠাবেন সে ভুল ভ্রান্তি কোনো কিছু না হয়, তখন আপনি এভাবেই পাঠাতে হবে, তখন আপনার মামলাটা এস্টাবলিশড হবে। দেখেন, মামলা মোকদ্দমা আপনি আইনজীবীকে পর্যাপ্ত খরচ দিয়ে যেহেতু মামলা মোকদ্দমা করবেন, সেহেতু আমার পরামর্শ থাকবে যে আপনি একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে, যারা এই বিষয়গুলো নিয়ে প্রকৃতার্থে কাজ করে, কোনো ধরনের মুহুরি, টাউট, বাটপার, চিটার, আপনাকে অতিরঞ্জিত কথা বলে এমন কোনো মানুষের মাধ্যমে আপনি মামলাটা করবেন না। দেখেন, এই মামলায় চেক ডিজনার যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881-এর 138 দ্বারায় শাস্তিটা হচ্ছে আপনার 1 বছরের কারাদণ্ড হবে। আপনার চেকে যাই পরিমাণ উল্লেখ থাকবে তার 3 গুণ পর্যন্ত শাস্তি হইতে পারে অথবা সমপরিমাণই অর্থদণ্ড হতে পারে। আপনি এর বেশি আপনার কোনোভাবেই দণ্ড হবে না। এটা স্বাভাবিক অর্থে আপনি যেই টাকাটা তাকে দিয়েছেন এই টাকাটা প্রাপ্তির জন্য এই টাকাটা আপনি যাতে উঠাইতে পারেন এই জন্য প্রথমে তাকে চাপ দিয়ে হয়তো চেকটা নিয়েছেন, পরবর্তীতে আপনি আরেক বাটপারের ফান্দে পড়ে আপনি তো টাকাই নিতে পারতেছেন না, বরং আপনি একটা ভুলভাল মামলা করে আপনারও অনেক টাকা খরচ হইতেছে। আসলে এই যে অনেক মানুষ কিন্তু নিজেরাই প্রকৃত আইনজীবী অথবা যারা বিজ্ঞ এই বিষয়গুলো নিয়ে কাজ করে তাদের সাথে আলাপ আলোচনা না করে, তাদের সাথে কথা না বলে অনেক সময় দেখা যায় যে যারা বাটপার আইন পেশার আশেপাশে থাকে, প্রকৃত আইনজীবী না এমন মানুষের সাথে কথা বলে মামলা করে পরে প্রতারিত হয়ে আইন পেশার লোকজন খারাপ হিসাবে আপনারা দাবি করেন। আসলে এটা যৌক্তিক কোনো বিষয় হতে পারে না। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখেন তাদেরকে একটাই কথা বলবো, যদি আমার ভিডিও ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি আমার পেজটাকে ফলো দিবেন এবং রেগুলার আইন বিষয়ে পরামর্শ পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।